আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা এই বায়োলজি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অণুজীবের দ্বিতীয় পাঠ দেখব। সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া অর্থ হচ্ছে লিটল রোড। তো এই লিটল রোড শব্দ থেকে ব্যাকটেরিয়ার উৎপত্তি হয়েছে এবং এই অ্যান্টনি ভ্যান লিওনেল হুক এই ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। অর্থাৎ ব্যাকটেরিয়া আবিষ্কারক হচ্ছে অ্যান্টনি ভ্যান লিওনেল হুক এবং এই অ্যান্টনি ভ্যান লিওনেল হুক তাকে ব্যাকটেরিওলজি ও প্রোটিওলজির জনক বলা হয়। ব্যাকটেরিওলজি হচ্ছে যে বিজ্ঞানের যে শাখায় ব্যাকটেরিয়া নিয়ে এই গবেষণা করা হয় সেটা হচ্ছে ব্যাকটেরিওলজি এবং প্রোটোলজি হচ্ছে যে প্রোটো হচ্ছে আদি, অর্থাৎ আদিকোষী প্রাণীদের নিয়ে যে শাখায় গবেষণা করা হয় সেটা হচ্ছে প্রোটোলজি। অর্থাৎ এই ব্যাকটেরিওলজি এবং প্রোটোলজির জনককে হচ্ছে অ্যান্টনি ভ্যান লিওনেল হুক। এবং এই যে এই বিজ্ঞানী লুই পাত্তর কি করে এত খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়ার উপর ব্যাপক গবেষণা করে এবং ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠিত করে। অর্থাৎ এই লিও পাত্তরকে কি আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলা হয়। আধুনিক ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লিও পাত্তর এবং এই লিও পাত্তর এই স্পন্টেনিয়াস জেনারেশন মতবাদ ভুল প্রমাণ করে এবং জার্ম থিওরি অফ ডিজিজ বা এই ব্যাকটেরিয়া তত্ত্বকে সে প্রতিষ্ঠা করে। এবং জাহাঙ্গীরনগর 22 একটা কোশ্চেন আসলো যে লুই পাত্তর কোনটির মতবাদ ভুল প্রমাণ করেন, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস জেনারেশন, এটার মতবাদকে সে ভুল প্রমাণ করেছিল। এবং আরেক জার্মান ডাক্তার রবার্ট কক বহু রোগের কারণ হলো ব্যাকটেরিয়া। এই রবার্ট কক কি করছে যে দেখছে যে প্রাণীর বহু রোগের কারণ হলো ব্যাকটেরিয়া এবং তিনি যক্ষা রোগের জন্য দায়ী মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। এবং যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কি আবিষ্কার করছে, সেটা হচ্ছে রবার্ট কক। রয়েছে এদের কোষে জড়কোষ প্রাচীর থাকে, তাই এরা উদ্ভিদের সাথে মিলন করে। এরপর হচ্ছে এই যে মেথানোপাইরাস 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও টিকে থাকে। ভালো এবং এই ভালো বৃদ্ধি ঘটে কোনটা 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু 64 ডিগ্রি সেলসিয়াস বা এর কম হলে এরা মারা যায়। এবং এরা প্রতি বছর বায়ুমণ্ডলে 200 মিলিয়ন টন মিথেন গ্যাস মুক্ত করে এবং এটা এক ধরনের ব্যাকটেরিয়া। এরপর আমরা দেখব যে ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট, অর্থাৎ এরা আণুবীক্ষণিক, এদের আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখতে হয়। এরা এককোষী জীব এবং দলভুদে অনেকগুলো কলোনি করে বসবাস করে থাকে। এবং ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক বা প্রাকেন্দ্রিক কোষে 70s রাইবোজোম থাকে। এরপর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকন বা মিউকোপ্রোটিন, সাথে মোরিক অ্যাসিড এবং টিনোইক অ্যাসিড। এরপর হচ্ছে যে এদের বংশবৃদ্ধির প্রথম প্রক্রিয়া হচ্ছে দ্বিবিভাজন বা বাইনারি ফিশন। ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়ায় সাধারণত 30 মিনিট সময় লাগে। তো এখন কথা হচ্ছে যে এদের বংশবৃদ্ধির প্রথম দ্বিবিভাজনটা আসলে কি? দ্বিবিভাজনটা হচ্ছে যে
এই আমরা কোষ অধ্যায়ে পড়ছি যে অনুন্নত বা আদিকোষী জীবগুলো প্রত্যক্ষ বিভাজন হয়, অর্থাৎ কোনো জটিল মাধ্যম বা প্রক্রিয়া ছাড়াই এরা এমাইটোসিসের মাধ্যমে এরা বিভাজিত হয়ে থাকে। এরা নিউক্লিয়াসও সরাসরি ভাগ হয়ে থাকে। এবং এই এমাইটোসিস কিন্তু মাইটোসিস নয়। মাইটোসিস অর্থ হচ্ছে স্পিন্ডল তন্ত্র তৈরি করে এবং বিভিন্ন ইয়াগুলো তৈরি করে। যেহেতু এটা এমাইটোসিসের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজিত হইতেছে, দুই ভাগে ভাগ হয়ে যেতেছে, এই জন্য এটাকে আসলে দ্বিবিভাজন প্রক্রিয়া বলা হইতেছে। তারপর হচ্ছে এরা সাধারণত বেসিক রং ধারণ করতে পারে, যেগুলো হচ্ছে গ্রাম পজিটিভ বা নেগেটিভ। এরা পরজীবী, রোগ উৎপাদন করে, এরা অজৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে। পরে এদের কতকগুলো বাধ্যতামূলক অবায়বীয়, অর্থাৎ অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। উদাহরণ হচ্ছে, এবং অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না কোনটা? প্লাজমোডিয়াম। এরপর হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে হচ্ছে এই কতকগুলা বার্ধক্য, যেমন অক্সিজেন, কতকগুলা সুবিধাবাদী অবায়বীয়, অর্থাৎ অবায়বীয় অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। উদাহরণ হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম। কিন্তু কতকগুলা অবায়বীয়, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে। আবার কতগুলো বাধ্যতামূলক বায়বীয়, অর্থাৎ অক্সিজেন লাগবে, তাদের অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। সেগুলো হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, বেজিরিকিয়া। এরপর হচ্ছে যে ব্যাকটেরিয়ার আবাসস্থল। তো এস্চেরিয়াগুলোয় আমাদের ভিটামিন বি কমপ্লেক্স সংগ্রহ করে থাকে এবং গ্রাম পজিটিভ এক গ্রাম মাটিতে 40 বিলিয়ন এবং 1 মিলিমিটার মিঠা পানিতে 1 মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। এখন আমরা দেখব ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ। ব্যাকটেরিয়ার আকৃতিগত দিক থেকে কয়েকটা ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে কক্কাস, বেসিলাস, কম আকৃতি, স্পাইরাল আকৃতি, বহুকৃতি, সিলেট এবং বর্গাকৃতি। প্রথমে দেখবো কক্কাস। কক্কাস মানে হচ্ছে অর্থ কক্কাই, অর্থাৎ যে ব্যাকটেরিয়া কোষের আকৃতি পায় গোলাকার, সেগুলো হচ্ছে কক্কাস। অর্থাৎ যেগুলো গোলাকার সেগুলো হচ্ছে কক্কাস। কক্কাসের মধ্যে আমরা দেখি কক্কাসের কয়েকটা ভাগ রয়েছে। একটা হচ্ছে মাইক্রোকক্কাস বা মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, স্টেপ্টোকক্কাস, সেফালোকক্কাস। প্রথমে আমরা দেখব যে মাইক্রোকক্কাস। মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র যে ইয়াগুলা থাকবে গোলাকার ব্যাকটেরিয়া, সেগুলো হচ্ছে মাইক্রোকক্কাস। মাইক্রোকক্কাস উদাহরণ কি? মাইক্রোকক্কাস এটা, অর্থাৎ শুরুতে মাইক্রোকক্কাস থাকবে, অর্থাৎ তাহলে আমরা বুঝতে যাবে এটা কক্কাস ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে ডিপ্লোকক্কাস, অর্থাৎ দুইটি গোলাকার ইয়া থাকবে, এই যে একসাথে দুইটা থাকে, এটা হচ্ছে ডিপ্লোকক্কাস। এবং ডিপ্লোকক্কাসের উদাহরণ কি? ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। এবার হচ্ছে টেট্রাকক্কাস। টেট্রাকক্কাস কি? মানে একসাথে চারটা থাকবে, চারটা। এবং এই যে টেট্রাকক্কাসের উদাহরণের মধ্যে কিন্তু এই যে টেট্রা শব্দটা আছে, তো আমরা এইভাবে চিন্তা করবো কোনটা টেট্রাকক্কাস। এবার হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস মানে হচ্ছে এই চেইন বা মালার মতো বা শিকলের মতো থাকবে, অর্থাৎ এই যে এটা কিন্তু একটা চেইনের মতো বা একটা মালা বা একটা শিকল যাই ধরতে পারে, অর্থাৎ এটার মতো হচ্ছে স্ট্রেপ্টোকক্কাসের উদাহরণের মধ্যে যে স্ট্রেপ্টোকক্কাস আছে উল্লেখ আছে, তার মানে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিসের উদাহরণ। তারপর হচ্ছে স্টেফাইলোকক্কাস। এই যে স্টেফাইলোকক্কাস হচ্ছে গুচ্ছাকারের মতো থাকবে, একটা গুচ্ছ আকারে থাকবে, সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এই যে এখানে স্ট্রেপ্টোকক্কাস ওরিয়াস, এখানেও কিন্তু স্টেফটোকক্কাস উল্লেখ আছে। তারপর কি? এবার হচ্ছে সার্সিনা। সার্সিনা হচ্ছে যে একাধিক ব্যাকটেরিয়া গুচ্ছাকারে থাকলে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সব সমান হয়, এটা হচ্ছে সার্সিনা। সার্সিনার উদাহরণ কিন্তু সার্সিনা লিটো। অর্থাৎ সবগুলা ব্যাকটেরিয়ার মধ্যেই যে কক্কাস আছে, সবগুলা নামের মধ্যেই কিন্তু উদাহরণের মধ্যে এর নামগুলা থাকবে। এরপর আমরা দেখবো যে বেসিলাস। বেসিলাসের আরো কয়েকটা ভাগ আছে। বেসিলাস মানে হচ্ছে দণ্ডাকার। প্রথম হচ্ছে
মনোবেসিলাস। মনো মানে হচ্ছে এক, অর্থাৎ একটা দণ্ড কি বেসিলাস এবোলাস এবং এস্টেরিয়া কোলাই অর্থাৎ ইকোলাই। এরপর হচ্ছে ডিপ্লোকক্কাস, মানে দুইটা দণ্ড থাকবে একসাথে। এগুলা কি, এর উদাহরণ হচ্ছে ম্যাক্সিলা, মরেক্সিলা, লেগুনাটা, দুইটা দণ্ড একসাথে। তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, অর্থাৎ একাধিক দণ্ড একসাথে থাকবে, একটা চেইনের মতো থাকবে। স্ট্রেপ্টোকক্কাস আমরা চেইন বা একটা শিকলের মতো, একটা চেইন বা একটা শিকলের মতো এই স্ট্রেপ্টোকক্কাস থাকবে। স্ট্রেপ্টোকক্কাস উদাহরণ কি স্ট্রেপ্টোবেসিলাস, মনিলোফোরিস। তারপর হচ্ছে কোক্কোবেসিলাস। কোক্কোবেসিলাস মানে হচ্ছে এই একাধিক ব্যাকটেরিয়া মিলে একাধিক ব্যাকটেরিয়া থাকে, সেটা হচ্ছে এই যে স্যালমোনা এবং মাইক্রোব্যাকটেরিয়া। এরপর হচ্ছে পেলিসেট বেসিলাস। পেলিসেট হচ্ছে যে অনেকগুলো একসাথে চাপাচাপি করে থাকবে, সেটাই হচ্ছে মিনিসেট বেসিলাস। পেলিসেট বেসিলাস। পেলিসেট বেসিলাস উদাহরণ কি ল্যাম্প্রোডিয়া এসপি। এরপর আমরা দেখবো যে কমাকৃতি বা বিব্রিয়। কমাকৃতি বা বিব্রিয় উদাহরণ কি যেসব বিক্রিয়াতে কমার মতো থাকবে, অর্থাৎ এটা কমার মতো যেটা থাকবে সেটা হচ্ছে বিব্রিয়। কলেরা, কোথায় বিব্রিয় কলেরা। তারপর হচ্ছে স্পাইডেলাম কি যে পেঁচানো বা সর্পিলাকার ব্যাকটেরিয়াকে বলা হয় স্পাইডেলিয়াম মাইনাস। হচ্ছে বহুরূপী, অর্থাৎ সুনির্দিষ্ট আকারবিহীন ভাইরাসকে বহুরূপী বলে, অর্থাৎ সেম আকার যেগুলো সেগুলো হচ্ছে বহুরূপী ভাইরাস। উদাহরণ হচ্ছে রাইবোজোমেস। এরপর স্টিলের বা তারকা, অর্থাৎ এগুলা তারার মতো থাকবে, সেগুলো হচ্ছে স্টিলাইস। বর্গাকৃতি, অর্থাৎ এরা চারটি বাহু বিশিষ্ট বর্গাকৃতি থাকবে, সেটা হচ্ছে হ্যালো কোয়াড্রাম ওয়ারাস্পি। হচ্ছে ফিলামেন্টাস, এগুলো সূত্রাকারের মতো থাকবে, সেগুলো সূত্রাকারের মতো থাকবে, সেটা হচ্ছে ফিলামেন্টাস। তো আশা করি আমরা বুঝতে পারছি এই পর্যন্ত। তো আমরা এখন দেখব যে রঞ্জক ভিত্তিক শ্রেণীবিভাগ, অর্থাৎ এটি গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ, গ্রাম শব্দটি হচ্ছে গ্রাম একজন বিজ্ঞানীর নাম, এটা কোনো একক না, পরিমাপের একক না। এবং এই গ্রাম এর পূর্ণ নাম হচ্ছে হান্স ক্রিশ্চিয়ান গ্রাম। তিনি একটি বিশেষ কৌশল আবিষ্কার করেন, অর্থাৎ ব্যাকটেরিয়ার গায়ের উপর রং দেন। এই রং দেখার পর দেখা যায় যে ব্যাকটেরিয়াগুলো এই ভায়োলেট রং, অর্থাৎ ভায়োলেট রং চলে আসে, অর্থাৎ ভায়োলেট বা বেগুনি রং ধারণ করে। এবং এবং এই রং আসছে যে এই যেসব রং আসছে সেইগুলো ব্যাকটেরিয়াগুলোকে আবার তারা অ্যালকোহলে ধুয়ে ফেলে। তা কি করে অ্যালকোহলে ধুয়ে সেফ্রিনের লাল কাউন্টার স্টেইন করতে হয়, লাল রঙে সেফ্রিনে ধুয়ে ফেলে, এবং এই সেফ্রিনটা দেখতে লালের মতো। এবং এই যে সকল ব্যাকটেরিয়া শুরুর দিকে ভায়োলেট রং এখনো ধারণ করে, অর্থাৎ এই সেফ্রিনে অ্যালকোহলে ধোয়া ফেলার পর তার ভায়োলেট রংটা চলে গেছে না, তা সেটা হচ্ছে তারা হচ্ছে পজিটিভ, অর্থাৎ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর শুরুতে রং ছিল কিন্তু এখানে ধুয়ে ফেলার পরে রং চলে গেছে, সেগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এরকম কথা হলো যে কেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া শুরুর দিকে রং বদলাতে পারেনি। তো এর কারণ হলো যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার দেওয়ালগুলো অনেক পুরু। তো দেয়াল তৈরি হয় আমরা জানি যে পেকটিডোগ্লাইকিন নামক রাসায়নিক যৌগ দ্বারা। তো এর ফলে যে ধুয়ে ফেললেও এর রং যায় না, যেহেতু পুরো দেওয়াল, এর ফাঁকে ফাঁকে রংগুলো ঢুকে যায়, যার ফলে রংগুলো আর যাইতে পারে না।
আর যেগুলোর দেওয়াল খুবই পাতলা অর্থাৎ পেপটিডোগ্লাইকনের পরিমাণটা খুবই অল্প, তারা শুরুর দিকে ভায়োলেট রং ধারণ করছে, কিন্তু যেহেতু তাদের পাতলা প্রাচীর, তাই যখন এটা ধুয়ে ফেলছে তখন রংটা চলে গেছে। এর যে দেওয়ালের যে ফাঁক তো বেশি নাই, তাই এর রংটা চলে গেছে, আগের মতো আর রংটা ধরে রাখতে পারে নাই। তো এখন কথা হতে পারে যে কেন এই রং করে পুরো দেওয়াল অর্থাৎ গ্রাম পজিটিভ আর ব্যাকটেরিয়াকে আলাদা করা হয়। তো যার দেওয়াল পুরো সে যার দেওয়াল পুরো তাকে মেরে ফেলতে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, এবং এই অ্যান্টিবায়োটিক যে ব্যাকটেরিয়ার দেওয়াল সেটা ভেঙে ফেলবে, অর্থাৎ জন্ম নিতে থাকা নতুন ব্যাকটেরিয়াদের দেওয়ালেই সে তৈরি হতে দেবেন। কারণ এই আর যার দেওয়ালটা পুরো তার দেয়াল পাতলা দেখে ডাক্তাররা দেখেই এর সুনির্দিষ্ট অ্যান্টিবায়োটিক বাছাই করে থাকে। এরপর আমরা দেখব যে পেনিসিলিন বা পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এর উৎপাদন পেপটিডোগ্লাইকান উৎপাদন বন্ধ করে দেয়। এবার টেস্টোসাইক্লিন, সাইক্লোসাইক্লিন এগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়। এরপর আমরা এই যে কিছু উদাহরণ দেখব, সেটা কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ল্যাকটিক অ্যাসিড, ক্লোস্ট্রিডিয়াম, স্ট্রেপ্টোকোকাস, এই অ্যাক্টিনোব্যাকটেরিয়া ইত্যাদি গ্রাম পজিটিভ, এবং গ্রাম নেগেটিভ হচ্ছে এন্টেরোব্যাকটেরিয়া, সকল সায়ানোব্যাকটেরিয়া, সিগেলা, সালমোনেলা, রাইবোজোম, ভিরিও, ইকোলাই এগুলো। এবং এইটাকে বলা হয়, এটা হচ্ছে এক ধরনের আগাছা, এই আগাছাটাকে বলা হয় হার্বাল অ্যান্টিবায়োটিক। তো এরপর আমরা ফ্লাজেলা যুক্ত ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ আমরা দেখব। তো এগুলো আসলে সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, শুধু আমরা কি দেখবো যে এট্রিকোকাসের উদাহরণ, মনোট্রিক্সের উদাহরণ, এমফোট্রিক্সের উদাহরণ, হচ্ছে সেফালোট্রিকটাসের উদাহরণ, লোফোকোকাসের উদাহরণ, পেরিকোকটাসের উদাহরণ। তো এরপর আমরা দেখবো যে একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। তো এই আদর্শ ব্যাকটেরিয়ার গঠনে কোষবাহী কি দিয়ে? কোষবাহী তৈরি হয় মিকোপ্রোটিন বা মিকোপেপটাইড জাতীয় মিউরিন বা কোষবাহী তৈরি হয় মিকোপ্রোটিন দিয়ে, এবং এই মিউরোপ্রোটিন জাতীয় উপাদানকে মিউরিন বা পেপটিডোগ্লাইকন বলে। এরপর হচ্ছে ক্যাপসুল। এই ক্যাপসুলকে আবার স্লাইম স্তরও বলা হয়। এটি প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করা এর প্রধান কাজ। এরপর আমরা দেখব ফ্লাজেলা কি? ফ্লাজেলা অর্থ হচ্ছে চুলের মতো উপাঙ্গ, অর্থাৎ এই যে এগুলো হচ্ছে ফ্লাজেলা। তো এটাই ব্যাকটেরিয়া নিজে অনেক ক্ষুদ্র, স্বাভাবিকভাবে এর চলাচলের জন্য এই ফ্লাজেলা থাকতে হবে। অর্থাৎ এই ফ্লাজেলার কাজ কি? ফ্লাজেলার কাজ হচ্ছে চলাচলে সহায়তা করা, এবং এই ফ্লাজেলিন প্রোটিন দিয়ে ফ্লাজেলা গঠিত হয়, এবং প্রতিটা ফ্লাজেলের তিনটে অংশ, একটা হচ্ছে সূত্র, সংক্ষিপ্ত হুক এবং বেসাল বডি। এবং এই ফ্লাজেলা ব্যাকটেরিয়ার চলনে অংশগ্রহণ করে। এরপর হচ্ছে পিলি কাজ হচ্ছে পেরেকের মতো, অর্থাৎ পিলি দ্বারা ব্যাকটেরিয়া পোষক দেহকে আটকে ধরে রাখে। এই পিলি দ্বারা পোষক দেহকে আটকে ধরে রাখে। এই যে গনিয়া ব্যাকটেরিয়া পিলি দ্বারা কোষের সাথে সংযুক্ত থাকে, এবং এই পিলির সংখ্যা
ফ্লাজেলার সংখ্যার চেয়েও অনেক বেশি। এরপর হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা অর্থ হচ্ছে সজীব বা জীবন্ত, এবং মেমব্রেন মানে হচ্ছে পর্দা। তার মানে প্লাজমা মেমব্রেন মানে হচ্ছে এই সজীব পর্দা, এবং এই সকল জীবন্ত কোষেই এই প্লাজমা মেমব্রেন থাকে। তো এখন কথা হচ্ছে যে আমাদের, তার মানে আমাদের কোষেও একটা প্লাজমা মেমব্রেন আছে। তো আমাদের কোষে যে প্লাজমা মেমব্রেন আছে আর ব্যাকটেরিয়ার কোষে যে প্লাজমা মেমব্রেন আছে, তাহলে কি দুইটাই সেম? হ্যাঁ, দুইটাই সেম, আমাদের দুইটাই সেম। তাহলে এর মূলত কিন্তু কোনো একটা তো অমিল থাকার কথা, যেটা আমাদের মধ্যে আছে তাদের মধ্যে নাই। এবং এই একটা অমিল আছে, সেটা হচ্ছে যে মানুষের প্লাজমা মেমব্রেনে কোলেস্টেরল থাকে, কিন্তু ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনে কোনো কোলেস্টেরল থাকে না। আর মানুষের কোষে যেহেতু মাইক্রোকন্ড্রিয়া থাকে, তাই শ্বসন ও ফসফোফ্লোরিক এনজাইমগুলো মাইক্রোকন্ড্রিয়াতেই থাকবে। অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু মাইক্রোকন্ড্রিয়াটা থাকতেছে না। এরা হচ্ছে আদিকোষী। আদিকোষীদের সাইটোপ্লাজমও কোনো অঙ্গাণু থাকে না। এরপর হচ্ছে মেসোসোম। মেসো মানে হচ্ছে মাঝখানে, এবং সোম মানে হচ্ছে দেহ, অর্থাৎ প্লাজমা মেমব্রেনের অংশ। প্লাজমা মেমব্রেনের অংশ ভাঁজ হয়ে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মাঝের দিকে অগ্রসর হয় বা হতে পারে। একে বলে হচ্ছে মেসোসোম। আবার বলি যে প্লাজমা মেমব্রেনের অংশ ভাঁজ হয়ে, এই প্লাজমা মেমব্রেনের অংশটা ভাঁজ হয়ে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের মাঝখানের দিকে অগ্রসর হয়, এবং এই একই অগ্রসর যে হইতেছে মাঝখানে, এটাই হচ্ছে মূলত মেসোসোম। এবং এই মেসোসোম প্লাজমা মেমব্রেনেরই একটি অংশ, এবং থাইলাকয়েডের মতোই। তো এখন কথা হচ্ছে যে এই মেসোসোম কি করে, মেসোসোমের কাজ কি? মেসোসোম হচ্ছে যে এই থাইলাকয়েড কিছু না করলেও এই মেসোসোম ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে, অর্থাৎ একটা সময় এক প্রান্ত হতে আরেক প্রান্ত পৌঁছে যায়। তখন ব্যাকটেরিয়া দুই ভাগে বিভক্ত হয়েছে। এই জন্য বলা হয় যে মেসোসোম ব্যাকটেরিয়ার কোষ বিভাজনও সাহায্য করে থাকে। এরপর হচ্ছে সাইটোপ্লাজম। তো কোষঝিল্লির ভিতরে পুরো অংশটাই হচ্ছে, কোষঝিল্লির ভিতরে যা থাকে সব কিছুই হচ্ছে সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের বর্ণ হচ্ছে বর্ণহীন। মানে যেহেতু সাইটোপ্লাজমের কোনো বর্ণ নাই, তার মানে এটা হচ্ছে বর্ণহীন। তো এখন কথা হচ্ছে যেহেতু এটা, এবার হচ্ছে যে এখানে ক্রোমোটোফার সাধারণত থাকে না, এবং তবে সালোকসংশ্লেষণকারী ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে ক্রোমোটোফার থাকে। ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার বন্টিও থাকে। এরপর হচ্ছে ক্রোমোসোম। ক্রোমোসোম থাকে না, ব্যাকটেরিয়ার মধ্যে কোনো ক্রোমোসোম থাকে না। এই ক্রোমোসোমের একটি অংশ থাকে। ক্রোমোসোমের একটি অংশ, সেটা হচ্ছে ডিএনএ অণু থাকে। ডিএনএ অনুযায়ী আমাদের সুকেন্দ্রিক কোষের ক্রোমোসোম নিউক্লিয়াসের ভেতরে, এবং ব্যাকটেরিয়ার সুকেন্দ্রিক কোষের ভেতরে থাকে। এবং ব্যাকটেরিয়া সুকেন্দ্রিক নয়, কারণ নিউক্লিয়াসের আবরণ থাকে না। আবরণ না থাকায় এই ক্রোমোসোম সাইটোপ্লাজমে নগ্ন অবস্থায় থাকে। এরপর হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিড হচ্ছে ক্ষুদ্রাকার দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ এবং স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন এবং স্বল্প সংখ্যক জিন থাকে। তারপর হচ্ছে এই ব্যাকটেরিয়া কি করে, জীব সৃষ্টিতে ভেক্টর হিসেবে প্লাজমিড ব্যবহৃত। তো এরপর আমরা ফ্লাজেলা ও পিলির বৈশিষ্ট্যটা একবার দেখে ফেলব। এখন আমরা দেখব ব্যাকটেরিয়ার
প্রজনন। ব্যাকটেরিয়ার প্রধান প্রজনন হচ্ছে ডিপ বিভাজন পদ্ধতি এবং পরিসৃষ্টি পদ্ধতিকে অঙ্কুশ পদ্ধতিও বলা হয় এবং এটি একটি কি অযৌন পদ্ধতি। তো দ্বিবিভাজন পদ্ধতি কি? দ্বিবিভাজন পদ্ধতি ব্যাকটেরিয়ার প্রধান উপায়, অর্থাৎ কি করে, এটা হচ্ছে মাতৃকোষ, এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে কোষ প্রাচীর। প্রথমে এই ব্যাকটেরিয়াটা কি ডিএনএ মাইটোপ্লাজমের সাথে সংযুক্ত হয়, এরপর এরা দুইটা রেপ্লিকা অর্থাৎ এটার কপি আরেকটা তৈরি করে দুই দিকে সরে যায়, সরে গিয়ে কি করে, এরপর এই যে এদের যে দুইটা দিক সরে যেতেছে, এদের দুই মাঝখানে এক ধরনের কোষের গঠন সৃষ্টি হয় এবং এটা দুইটা ভাগ হয়ে এই দুইটা আলাদা হয়ে এরা অপত্য কোষ সৃষ্টি করে। অর্থাৎ মূলত এটার প্রথমে রেপ্লিকা তৈরি হয়, এরপর মাঝখান দিয়ে ভেঙে তারপর দুইটা অপত্য কোষ তৈরি হয়, অর্থাৎ দ্বিবিভাজন প্রক্রিয়া, অর্থাৎ এমাইটোসিস যেরকম ঘটে সেরকমই দুইটা ভেঙে তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে দ্বিবিভাজন। অর্থাৎ এর কোনো বিস্তারিত লাগবে না, শুধু মনে রাখবে যে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন পদ্ধতি হচ্ছে প্রধান অযৌন পদ্ধতি। হচ্ছে যে পরিবেশ উন্মুক্ত হলে আমাদের অন্তরে ইকোলাই ব্যাকটেরিয়া প্রতি 20 মিনিটের সংখ্যা দ্বিগুণ করতে পারে। এই প্রক্রিয়া চলতে থাকলে একদিন ইকোলাই ব্যাকটেরিয়া 72টি জেনারেশন সৃষ্টি করতে পারে একদিনে। ইন্টারেস্টিং। তারপর হচ্ছে যে মুকুলোদ্গম প্রক্রিয়া অঙ্কুরজনন সম্পন্ন হয়। তো এই মুকুলোদ্গম পদ্ধতিগুলো আমরা একবার দেখে নেব, যে রিডিং পড়ে নিয়ে বসতো আর কিছু লাগবে। মুকুলোদ্গম পদ্ধতি, এরপর অচন্ন পদ্ধতি কি কি আছে, গনিয়া, এন্ডোস্পোর, কনজুগেশন, এগুলো একবার রিডিং পড়ে। তো এখন আমরা দেখবো যে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। তো আমরা দেখবো যে ব্যাকটেরিয়ার উপকারিতা। ব্যাকটেরিয়ার উপকারিতা কি? এর অ্যান্টিবায়োটিক হতে ওষুধ তৈরি করে। কি কি? সাবটিলিন ও পলিমেক্সিন। অ্যান্টিবায়োটিক কি কি ওষুধ তৈরি করে? সাপ দিয়ে আমরা মনে করি, সাপ মানে সাবটিলিন, এটা হচ্ছে পলিমেক্সিন। এরপর হচ্ছে যে প্রতিষেধক টিকা ব্যবহার করতে পারে। প্রতিষেধক টিকা কি কি? ডিপিটি মানে হচ্ছে ডিপথেরিয়া, হুপিং কাশির ধনুষ্টঙ্কার বা এই ডিপথেরিয়া, পিতে হচ্ছে পার্টিওসিস এবং টিতে হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি। এগুলার সে টিকা তৈরি করে ব্যাকটেরিয়ার মতো। এরপর আমরা জানবো যে কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার উপকারিতা। কৃষিক্ষেত্রে প্রথমে হচ্ছে যে এরা মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে। এরপর নাইট্রোজেন সংবহনে, যেমন নাইট্রোজেন সংবহনে 3টা ব্যাকটেরিয়া বায়ু হতে নাইট্রোজেন পদার্থ মাটিতে স্থাপন করে। কোন 3টা ব্যাকটেরিয়া? অ্যাজোটোব্যাক্টর, এই সিউডোমোনাস এবং ক্লোস্ট্রিডিয়াম। তো এটাকে আমরা মনে রাখতে হবে এসিপি। আমরা সিআইডির মধ্যে দেখছিলাম যে এসিপি, ওই এসিপি আমরা মনে রাখতে পারবো এসিপি দিয়ে, যে অ্যাজোটোব্যাক্টর, ক্লোস্ট্রিডিয়াম এবং সিউডোমোনাস কি করে? সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে সেগুলো মাটিতে স্থাপন করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। এরপর কি করে? এই যে রাইবোজোম ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের নোডিউলে নাইট্রোজেন সংবহন করে থাকে। অর্থাৎ সিম জাতীয় উদ্ভিদের নাইট্রোজেন সংবহন করে থাকে কেনা? এটা হচ্ছে রাইবোজোম। তারপর হচ্ছে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন কি? অ্যামোনিয়ামকে নাইট্রেটে পরিণত করা কি হচ্ছে নাইট্রিফিকেশন। এর প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে হচ্ছে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোকোকাস ইত্যাদি জলজ ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে এবং দ্বিতীয় ধাপে কি করে? নাইট্রোব্যাক্টর নাইট্রেটকে নাইট্রেটে পরিণত করে এবং এদেরকেই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। অর্থাৎ এটা প্রথমে অ্যামোনিয়া থেকে নাইট্রেট পরিণত হয় এবং নাইট্রাইট পরিণত হয় এবং নাইট্রাইট থেকে সে নাইট্রেটে পরিণত। এরপর পতঙ্গনাশক হিসেবে ব্যবহৃত হয় বেসিলাস এবং পশু খাদ্য বা সিলেস হিসেবে ব্যবহৃত হয় ল্যাক্টোবেসিলাস। এরপর ফলন বৃদ্ধিতে ব্যবহৃত হয়। এরপর আমরা দেখবো যে চিকিৎসা ক্ষেত্রে কি, শিল্পক্ষেত্রে কি চা, কফি ইত্যাদি প্রক্রিয়াজাতকরণে কি বেসিলাস
ম্যাগনেটেরিয়াম ভূমিকা পালন করে। দুগ্ধজাত হচ্ছে স্টেপোকাস ল্যাকটিস, ল্যাক্টোব্যাসিলাস। তারপর পাট শিল্পে ক্লোস্ট্রিডিয়াম, চামড়া শিল্পে ব্যাসিলাস, তো ইত্যাদি আমরা মনে রাখতে পারি। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা। এরপর টেস্টিং সল্ট তৈরিতে ব্যবহার করা হয়। এরপর বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন ভিনেগার, ল্যাকটিক অ্যাসিড, এসিটেন, এগুলো ব্যবহৃত হয়। এরপর মানব জীবনে যেমন সেলুলোজ হজমে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। ভিটামিন তৈরিতে যেমন মানুষের অন্ত্রের ব্যাকটেরিয়া ইস্টেরিয়া কোলাই, অন্যান্য ব্যাকটেরিয়া যেমন ভিটামিন বি, ভিটামিন B2, ফলিক অ্যাসিড, বায়োমিন ইত্যাদি সরবরাহ করে থাকে ব্যাকটেরিয়া। এরপর জিন প্রকৌশলে, তারপর পরিবেশে কি আবর্জনা পরিশোধনে ব্যবহার করা হয়, পনিষ্কাশনে ব্যবহার করা হয়, তেল নিষ্কাশনে ব্যবহার করা হয়, বায়োগ্যাসের উৎপাদনে ব্যবহার করা হয়। এবং এই ভাইরাসকে বলা হয়, ব্যাকটেরিয়াকে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার, অর্থাৎ এরা যে জীবাণুগুলো আছে সেগুলো পচিয়ে খেয়ে ফেলে, এজন্য এগুলা কি বলা হয়, প্রকৃতির ঝাড়ুধার। এখন আমরা দেখব যে ব্যাকটেরিয়ার অপকারিতা। ব্যাকটেরিয়া তো আমাদের উপকার করলো, এখন আমরা দেখব যে ব্যাকটেরিয়া আমাদের কি কি ক্ষতি করে। বিভিন্ন মানব সৃষ্ট রোগ যেমন যক্ষা, নিউমোনিয়া, টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া, আমাশয়, ধনুষ্টঙ্কার বা টিটেনাস, কুপিং কাশি ইত্যাদি ব্যাকটেরিয়া জাতীয় রোগ সৃষ্টি করে থাকে। এরপর যৌনবাহিত রোগ যেমন গনিয়া ও সিলিফাস, গনিয়া, সিফিলিস। এরপর হচ্ছে এই ট্রেপোনিয়া পেলিডিয়াম নামক ব্যাকটেরিয়ামের সংক্রমণে সৃষ্ট যৌনবাহিত রোগকে বলা হয় সিফিলিস, এবং এই রোগের দীর্ঘদিন জটিলতা দেখা দিতে পারে এবং সঠিক চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপর হচ্ছে যে অন্যান্য প্রাণীর রোগ সৃষ্টি যেমন মহিষের যক্ষা, গরু মহিষের যক্ষা, আনডিউলেটেড ফিভার, ভেড়ার অ্যানথ্রাক্স, ইঁদুরের প্লেগ, হাঁস মুরগির কলেরা, গলাফোলা রোগ ইত্যাদি ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। তারপর হচ্ছে উদ্ভিদের রোগ সৃষ্টি। উদ্ভিদের রোগে কি কি আছে, গমের টুংরো রোগ, ধানের পাতা ধসা অর্থাৎ লিফ ব্লাইট রোগ, এরপর আখের কাঠঝরা রোগ, এবং লেবুর ক্যাঙ্কার, আলুর স্ক্র্যাপ, টমেটোর স্ক্র্যাবার, শিমের স্পট, তামাকের ব্লাইট, আপেলের ফায়ার ব্লাইট। খাদ্যদ্রব্য কি কি আছে, ক্লোস্ট্রিডিয়াম, পানি দূষণে ব্যবহার হয়, পানি দূষণ করে, আর মাটির উর্বরতা বিনষ্ট করে, যেমন উর্বরতা বাড়ায় নাইট্রিফিকেশন করে, তেমন মাটির উর্বরতা নষ্ট করে, কোনটা, ব্যাসিলাস ডেনিট্রিফেকনেস। এরপর দৈনন্দিন দ্রব্যের ক্ষতি সাধন করে, বিভিন্ন এদেরকে ব্যাকটেরিয়াম যৌন সন্ত্রাস বলা হয়, কারণ ক্ষতিকারক জীবাণুকে যুদ্ধে ব্যবহার করা হয়ে থাকে, যাকে ব্যাকটেরিয়াজম বলে। পর যানবাহনের দুর্ঘটনা, ক্রসিড এমএসপি, বিমানের জ্বালানিতে জন্মালে বিমানের দুর্ঘটনা হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি ব্যাকটেরিয়ার অপকারিতা। এখানে আসলে উদাহরণের কোনো অভাব নাই, আসলে যত বেশি পড়া যাবে তত বেশি মনে থাকবে। আসলে একবার পরে দুইবার পরে যে মুখস্থ রাখে যাবে তা না, বারবার পড়তে হবে। আসলে মুখস্থ করার যদি চিন্তা থাকে তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে। এগুলো যদি কারো মুখস্থ করার চিন্তা থাকে যে আমি সবগুলো মুখস্থ করে ফেলবো, তো এগুলো মোটামুটি ইম্পসিবল। এগুলো পড়তেই থাকতে হবে। অর্থাৎ আমাদের যে সাবকনশিয়াস মাইন্ডটা আছে, সেই সাবকনশিয়াস মাইন্ডটাকে স্ট্রং করতে হবে। অর্থাৎ যখন আমরা পরীক্ষার মধ্যে দেখবো তখন যাতে মাথায় ঠিক চলে আসতে পারে যে এটা কোনটা। কিন্তু যদি আমাদের মাথায় এটাই থাকে যে আমরা এটা একদম ঠাড়া মুখস্থ করবো, তখন কিন্তু মাথায় আসবে না। তো এই জন্য এটাকে আসলে বারবার পড়তে হবে এবং আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এটাকে সেট করতে হবে। তাহলে আমরা এটা পরবর্তীতে এর আউটপুটটা ভালোভাবে পাবো। যদি আমরা মুখস্থ করতে যাই তাহলে একদিন পরে আমরা ভুলে যাবো, 2 দিন পরে আমরা ভুলে যাবো। তো এই চেষ্টাটা অন্তত এগুলাতে করা যাবে না। বৈজ্ঞানিক নাম সব জানা ইম্পসিবল, তো কয়েকটা জানতে হবে, আর বাকি সবগুলা রিভিশনের উপরে রাখতে হবে, যাতে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এগুলা থেকে যায়, যাতে আমরা পরবর্তীতে দেখলেই আমরা কোনো একটা চিন্তা করতে পারি যে না, এরকম নামের কোনো কিছু একটা দেখছি, এইটা হবে।
তো এরকম ভাবে আসলে আমাদের রাখতে হবে। এরপর আমরা এই ভাইরাস ও ব্যাকটেরিয়ার মাধ্যমে ভাইরাস ও ব্যাকটেরিয়ার একটা পার্থক্য দেখে নেব এবং এখানে এরপর আমরা দেখব যে ব্যাকটেরিয়ার রোগ। প্রথম হচ্ছে ব্লাইট। ব্লাইট কি? ব্যাকটেরিয়া জনিত ব্লাইট কি? এরা ফুলের পাতা, কাণ্ড, টিস্যু ক্ষয়ক্ষতি হওয়াকে ব্লাইট বলা হয় এবং ধানের ব্লাইট অর্থাৎ দশা রোগ নিয়ে আলোচনা করা হয়। ধানের ব্লাইট রোগ। এবং এখানে আমরা মনে রাখবো যে এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং স্পোর তৈরি করে না। এদের কোনো ক্যাপসুল নেই, তবে এরা ফ্লাজেলাম, তাদের ফ্লাজেলাম থাকে। এরপর আমাদের মনে রাখতে হবে যে অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রা যেমন 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, উচ্চ জলীয় বাষ্প, বৃষ্টি ও জমিতে অধিক পানি রোগ সংক্রমণে সহায়তা করে। এরপর আমরা এদের রোগের লক্ষণগুলো দেখবো, যেমন আগস্টের দিকে এদের সূচনা হয়, পাতায় ভেজা ও স্বচ্ছ লম্বা লম্বা দাগের সৃষ্টি হয়, এদের দৈর্ঘ্য প্রস্থ বড় হতে থাকে, ক্রমশ হলদে সাথে ধূসর বর্ণের হয়ে থাকে। এছাড়া ধানের ছড়া বদ্ধা হয়, ফলে ফলন 60% কম হতে পারে। তো এগুলো আমরা পড়ে নেব। এরপর হচ্ছে রোগ প্রতিকার আমরা একবার দেখে নেব, যেমন রোগ প্রতিরোধক্ষম চাষ করা, ব্লিচিং পাউডার ব্যবহার করা, তারপর এই যে কপার, যৌগ ইত্যাদি দ্রব্য ভালো সফল আনে না, কিছুটা উপকার হয়। এবং রোপণের সময় চারা গাছের ছাঁটাই করা এবং গাছ আক্রান্ত হলে, এবং এই যে এটা এই হিসাবটা মনে রাখতে হবে যে প্রতি হেক্টরে 2 কেজি ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে। এরপর কি? ফিনাইল সালফিউরিক ক্লোরোফিনাল 10-12 লিটার পরিমাণে মিশিয়ে আক্রান্ত ক্ষেতে ছিটালে রোগ নিষ্কাশন হয়। এরপর বীজ বপনের 0.1 সিরাম দ্রবণে 8 ঘন্টা ভিজিয়ে রাখলে বীজ সংক্রমণ মুক্ত হয়ে যায়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এগুলা মনে রাখার চেষ্টা করব। এরপর হচ্ছে কলেরার ব্যাকটেরিয়ার নাম কি? বিব্রিও কলেরা। এগুলো একটু বাঁকা ও কমার মতো এবং এগুলো হচ্ছে একটি ফ্লাজেলা যুক্ত। এবং রবার্ট কখ সর্বপ্রথম কলেরা রোগের আবিষ্কার করেন এবং এই কলেরাজেন একটি এন্টেরোটক্সিন এবং বিভিন্ন কলেরার মধ্যে এশিয়াটিক কলেরা সবচেয়ে মারাত্মক। অর্থাৎ আমাদের এশিয়ার মধ্যে যে কলেরাটা হয় সেটা সবচেয়ে বেশি মারাত্মক। এরপর হচ্ছে এই রোগের লক্ষণ কি? যেমন কলেরা রোগের প্রধান লক্ষণ হচ্ছে ডায়রিয়া। প্রধান লক্ষণ হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া কি? ডায়রিয়া হচ্ছে যে পাতলা পায়খানাকে ডায়রিয়া বলা হয় এবং এটাকে বাংলায় বলা হয় উদরময়। এবং কি হয় এর ফলে? কি হয় এর ফলে? আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায়, বলে পানির সাথে পৌষ্টিক নালীর মলও বের হয়ে যায়। এবং এরপর হচ্ছে যে এই শেষের দিকে মল যায় না। এরপর হচ্ছে যে এগুলা কি? এগুলা দেহের মাংসপেশি সংকোচনে রোগের একটি প্রধান লক্ষণ। এবং রোগের প্রচন্ড পিপাসা, খিঁচুনি দেখা দেয়, রক্তচাপ বৃদ্ধি পায়, তাপমাত্রা কমে যায় এবং তাপমাত্রা 95 থেকে 96 ফারেনহাইটে নেমে আসে। এবং এর প্রতিকার কি? প্রতিকার হচ্ছে যে সাথে ডাবের পানি ও ওট স্যালাইন দেওয়া যেতে পারে, কিন্তু রোগীর মুখে খাবার গ্রহণ করতে না পারলে জরুরি ভিত্তিতে শিরার মাধ্যমে আইভি ফ্লুইড ব্যবহার করতে হবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে যদি কলেরা রোগী খাইতে না পারে তাহলে শিরার মাধ্যমে কোনটা দিতে হবে? আইভি ফ্লুইড। এবং প্রতিকার হিসেবে কি? ওট স্যালাইন ও ডাবের পানি এগুলো খাওয়াইতে হবে। এরপর প্রতিরোধ কি? এটা একটি পানিবাহিত রোগ, তার মানে এই আমাদের করতে হবে,
কি করতে হবে, জামা কাপড়, ওষুধ এগুলা ভালো পানিতে ধুইতে হবে এবং সবকিছু পরিষ্কার রাখতে হবে এবং কলেরা রোগীকে প্রচুর পরিমাণে ডাবের পানি ও কলেরা স্যালাইন খাওয়াতে হবে, যাতে পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি দ্রুত দূর হয়। অর্থাৎ আমাদের শরীর থেকে যে পানিটা বেরিয়ে যাচ্ছে, যে ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে, সেগুলো যদি ক্ষতিটা পূরণ হয়ে যায় সাথে সাথেই, সেজন্য সবচেয়ে বেশি ডাবের পানি ও স্যালাইন খাওয়াইতে হবে। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো এই ছিল ব্যাকটেরিয়া। তো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন। ব্যাকটেরিয়া খুবই ছোট একটা জিনিস এবং খুবই ইনফরমেটিভ। আমরা যত বেশি পড়ব তত বেশি মনে রাখবে। 1-2 বার পরে ওই ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো আসলে মনে রাখা ইম্পসিবল। তো বারবার এটা আসলে পড়ার মধ্যে রাখতে হবে, কারণ এখানে এত বেশি উদাহরণ, এত বেশি রোগের নাম যে অন্তত একবার পরে তো মনে রাখা যাবেই না কখন, একবার পড়লে ভুলে যাবে। এই জন্য এটাকে বারবার 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 পড়তে হবে, পড়তে পড়তে এটাকে আয়ত্ত করতে হবে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে এটাকে সেট করতে হবে। তো এই ছিল ব্যাকটেরিয়া। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। বাই।